ছেলের চিৎকারে তানিমা চৌধুরী কেঁপে ওঠেন। আর ওনার শান্ত ছেলে শ্রাবণের মতো এভাবে চিৎকার করছে কেন? স্পর্শত এমন স্বভাবের ছেলে না। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের কাছে এগিয়ে আসেন, ছেলের বাহুতে হাত রেখে বলেন, স্পর্শ শান্ত হও। স্পর্শ বাবার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, আবু তুমি আমার আব্বু না। শামীম রেজা চৌধুরী ছেলের গালে হাত রেখে বলেন, হ্যাঁ আমি তোমার আব্বু, তুমি আমার ছেলে। তাহলে ভাইয়া কেন বলো আমি এই বাড়ির ছেলে না? ভাইয়া আমার ভাই না, তুমি আমার আব্বু না। তুমি আমার ছেলে, তুমি এই বাড়ির ছেলে। শ্রাবণ মানসিক সমস্যা আছে, তুমি জানোই তো। কি উল্টোপাল্টা বলেছে ও নিজেও জানে না। ও যাদের অপছন্দ করে তাদের কোনোভাবেই সহ্য করতে পারে না, সেটা তো তুমি জানো। ও রাগের মাথায় এমন বলেছে। তুমি শান্ত হও। ভাইয়া তাহলে কেন বলো আম্মু আমাকে নিয়ে এসো, তোমাকে বিয়ে করেছিল। ভাইয়া কেন আম্মুকে আম্মু ডাকে না? কেন আম্মুর সাথে কথা বলে না? শ্রাবণ তো আমার সাথেও কথা বলে না, বাবা বাদে এই বাড়ির কারোর সাথেই তো কথা বলে না। কাউকে পছন্দও করে না, সহ্য করতে পারে না। কেন বলে না? কেন সহ্য করতে পারে না? অতীতে কী ঘটেছিল? ভাইয়া কেন এমন করছে? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। বাড়ির সবাই চুপ হয়ে আছেন। শামার চৌধুরীর ছেলে আর স্পর্শের দিকে তাকিয়ে আছেন। তিনি তো জানেন স্পর্শ এই বাড়ির ছেলে না। আর আর না তো এই শরীরে এই বংশে রক্ত আছে। তনিমা চৌধুরী তো স্পর্শকে নিয়ে এসে ওনার ছেলেকে বিয়ে করেছিল। মাকে হারানো 1 মাসের মধ্যে বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি শ্রাবণ। বাবার দ্বিতীয় বিয়ের পরে কিছু ঘটেছিল শ্রাবণের সাথে, যা শ্রাবণ কাউকে বলেনি। মায়ের মৃত্যুর পর এমনিতে ছোট শ্রাবণের অবস্থা ভালো ছিল না। মা নেই, বাবাকেও কাছে পায় না। তার উপর শামীম রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ের পর আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছোটবেলা থেকে শামার চৌধুরীকে বাদে কাউকে সহ্য করতে পারতো না। কেউ ওর সাথে কথা বলতে আসলে হিংসু হয়ে মারার জন্য তেড়ে যেত। বিশেষ করে স্পর্শ, তামিমা চৌধুরী আর ওর বাবাকে, এই 3 জনকে একেবারেই সহ্য করতে পারে না, এখনও না। বাবার দিকে তাকিয়ে আবার বলে, কথা বলছো না কেন? সত্যিটা বলো আমাকে। শামীম রেজা চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সেন্টারে চল, গেস্টদের তো জানাতে হবে বিয়েটা হচ্ছে না। আবু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শামীম রেজা চৌধুরী বেরিয়ে যান বাড়ি থেকে। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও বেরিয়ে যায়। স্পর্শ মায়ের দিকে তাকাতেই ওর মা মেয়েটকে উদ্দেশ্য করে বলেন, শ্রাবণী রুমে খাবার রেখে ব্যবস্থা করো। কথাগুলো বলে দ্রুত পায়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। অনিমা চৌধুরী ছেলেকেও বড় বোনের পেছনে পেছনে চলে যান। স্পর্শ অবাক হয়ে তাকিয়ে দেখে 4 জনের চলে যাওয়া। 4 জনে যেন ওর কাছ থেকে পালিয়ে গেল এক প্রকার। সবাই কিছু তো একটা লুকিয়েছে ওর কাছ থেকে। দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই অত্যন্ত তুমি বলো। শ্যামা চৌধুরী শান্ত কণ্ঠে বলেন, তুমি পরে তোমার বাবা মায়ের কাছ থেকে জেনে নিও, আমি এখনই শুনতে চাই, তুমি বলো। শ্যামা চৌধুরী কিছু বলেন না, ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যান। শ্রাবণ যে এমন কিছু হতে পারে ওনার কল্পনাই ছিল না। যে সোহাকে 2 চোখে দেখতে পারে না তাকে বিয়ে করে নিল। কোন মতলবে সোহাকে বিয়ে করলো? স্পর্শের সাথে বিয়ে হচ্ছিল বলে নাকি অন্য কোনো কারণে? স্পর্শ একাই দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং রুম এখন ফাঁকা। সিয়াম পার্লারের দিকে সোহা আর শ্রাবণকে খুঁজছে। ওদের ফোনেও পাওয়া যাচ্ছিল না। আবার পার্লারে কল করে জানতে পারে ওরা পার্লারে পৌঁছায়নি। তাই সিয়াম বেরিয়েছিল খুঁজতে। ঘণ্টাখানিক পর শ্রাবণীর রুমের দরজায় নক হয়। শ্রাবণ দরজার দিকে তাকিয়ে ফ্লোরে বসে থাকা সোহার দিকে তাকায়। সোহা এখনও একই ভঙ্গিতে বসে আছে ফ্লোরে। শ্রাবণ হাতের ফোন বিছানায় রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। বড় বড় কদমে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। মেট খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। অন্যজন পানি ভর্তি জগ নিয়ে। শ্রাবণ খাবারের ট্রে আগে ভেতরে রেখে খালি জগ একজনের হাতে ধরিয়ে দিয়ে পানি ভর্তি জগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। জগ রেখে হাত মুখ ধুয়ে নেয়। দুজনের খাবার দিয়ে গেছে। শ্রাবণ একটা প্লেটে নিজের জন্য খাবার নিয়ে বিছানায় বসে চুপচাপ প্লেট ভরে খাবার খায়। গত কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পারেনি। খাওয়া শেষে রুমের দরজা চাবি দিয়ে লক করে দেয়। রুমের লাইট অফ করে পরেই শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ, আরামে ঘুম দেবে এখন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। শ্রাবণী ভারী নিঃশ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা। শ্রাবণ ঘুমের বিভোর হয়ে আসে, বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। বুকের উপর বালিশ রেখে 2 হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। সোহা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিচে বসে থাকতে থাকতে পা আর মাজা ব্যথা হয়ে গেছে। তখন আছড়ে পড়ার কারণে ব্যথা পেয়েছিল। ধীরে ধীরে নিঃশব্দে দরজার দিকে আগায়। দরজা খুলতে গিয়ে বুঝতে পারে চাবি দিয়ে লক করা হয়েছে। বোকা মেয়ে, ওকে মুক্ত রেখে কি শ্রাবণ এভাবে বিভোরে হয়ে ঘুমাবে? রুম থেকে বের হতে না পেরে আবার ফুপিয়ে ওঠে সোহা।
দরজা ঘেঁষে বসে পড়ে আবার একবার রুম থেকে বের হতে পারলে জীবনে আর শ্রাবণের সামনে আসতো না। এমন জায়গায় গিয়ে লুকাতো যে শ্রাবণ সারা জীবন খুঁজেও ওকে পাবে না। আচ্ছা, স্পর্শ কি করেছে এখন? ও ঠিক আছে? কাঁদছে কি? সুয়া তো ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে স্পর্শকে না পেয়ে। সুয়া তো স্পর্শকে ভালোবাসে, স্পর্শকে ভীষণ ভালোবাসে। গত কয়েকদিন দুজন কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে, দুজনে একসাথে কত শত স্বপ্ন দেখেছিল। এই কয়েকদিন ধরে সব আর শেষ হয়ে গেছে। শ্রাবণ নামক ঝড় আর হুট করে সব ধ্বংস করে দিয়েছে। ওর স্বপ্ন, ওর অল্প কয়েকদিনের ভালোবাসা সব শেষ। বিছানার দিকে তাকায় আবার, সকলের ঘুম হারাম করে শান্তি কেড়ে নিয়ে নিজের শান্তিতে ঘুম দিয়েছে। শ্রাবণের বলা কথাগুলো স্মরণ হয়। শ্রাবণ অনেকবার বলেছে স্পর্শ ওর ভাই না, তানিমা চৌধুরী ওর মা না। এরকম কথা কেন বলল শ্রাবণ? সোয়া তো বুঝতে শেখার পর থেকে জানে স্পর্শ আর শ্রাবণ আপন ভাই। তানিমা চৌধুরী শ্রাবণের নিজের মা। তানিমা চৌধুরী যদি শ্রাবণের মা না হয় তাহলে শ্রাবণের মা কে? সে কোথায়? স্পর্শ কি শ্রাবণের সৎ ভাই? শ্রাবণ তো এটাও বলল স্পর্শর সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই, স্পর্শ এই বাড়ির ছেলে না। আরও যেন কী কী বলল মনে নেই সোহার। সব কিছু কেমন সোহার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কিছুই। কী চলছে এই বাড়িতে? এ তো কেন ঝামেলা শুরু। শ্রাবণ এই বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা হবেই। এই বেটা শ্রাবণ চৌধুরী না, ঝামেলা চৌধুরী। শ্রাবণ নাম রেখে ঝামেলা রাখা উচিত ছিল। এই সব কিছুতেই সমস্যা, শুধু ঝামেলা করে। পাঁচটা দেখে ঘুম ভেঙে শ্রাবণের। শোয়া অবস্থায় শোয়া সেখানেই বসেছিল, সেখানেই তাকায়। শোয়াকে দেখতে না পেয়ে আশেপাশে নজর বুলায়। দেখে শোয়া দরজার সাথে ঘেঁষে বসে আছে হাঁটুতে মুখ গুজে। ওখানে বসে থাকার কারণে উদ্ঘাটন করতে 10 সেকেন্ডের সময় লাগে না শ্রাবণের। শোয়া থেকে উঠে বসে, গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে গম্ভীর স্বরে বলে, পালিয়ে যেতে পেরেছিস? তড়িৎ গতিতে মুখ তুলে শ্রাবণের দিকে তাকায় সোহা। শ্রাবণ পাঞ্জাবি রেখে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমার অনুমতি ব্যতীত তুই ওয়াশরুমও যেতে পারবি না, সেখানে রুমের বাইরে যাওয়া তো প্রশ্নই আসে না। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সোহা আগের মতোই বসে রইল। জীবনে কী পাপ করেছে যে শ্রাবণের মতো একটা সমস্যার সাথে ওর জীবন জড়িয়ে গেল? শাওয়ার নিয়ে কোমরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে শ্রাবণ। সোহা একবার তাকে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। শ্রাবণ কাওয়ারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভুলেও তোর নোংরা দৃষ্টি আমার উপর দিবি না নোংরা মহিলা। বিয়ে ঠিক হয়ে সারেনি, পুরুষ মানুষের সাথে ঢলাঢলি শুরু। আমি ড্রেস ছাড়া থাকলেও তুই চোখ তুলে তাকাতে পারবি না, তাকালে তোর চোখ উপড়ে নেব আমি। সোয়া কিছু বলল না। শ্রাবণ ট্রাউজার পরে টি শার্ট গায়ে জড়ায়, চুলগুলো ভালোভাবে মুছে ব্যালকনির দিকে আগায়। বেতের চেয়ারের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়, একটা টান দিয়ে ধোঁয়া উপরের দিকে ছেড়ে দেয়। গেটের দিকে চোখ যেতেই দেখে কয়েকজন গেস্ট বেরিয়ে যাচ্ছে, আরেক টান দিয়ে ধোঁয়া বাইরে উড়িয়ে দেয়। স্পর্শের নানা ভেতরের দিকে আসছিলেন। ওনার চোখ পড়ে শ্রাবণের দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণ সিগারেটের আরেক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। স্পর্শের নানা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতর দিকে এগিয়ে আসেন। শ্রাবণ ঘাড় কাত করে মুচকে আসে। সে আনন্দ হচ্ছে ওর। বিয়ে করে আসার পর থেকে এক একজনের চেহারা দেখে ওর নাচতে ইচ্ছে করছে। আহা শান্তি। সময় গড়ায়, বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বেজে গেছে। শ্রাবণ একেবারের জন্য রুম থেকে বের হয়নি আর। সোহা একপাশে দেওয়ালের সাথে ঘেঁষে বসে আছে এখনও। একবার শুধু ওয়াশরুমে গিয়েছিল। শ্রাবণ দাদার ফোনে মেসেজ পাঠায়, দাদা ভাই আমার খাবার দিয়ে যেতে বলো। ওর এখন নিচে গিয়ে ওই ডাইনিংয়ে আর শয়তানগুলোর চেহারা দেখতে মোটেও ইচ্ছে করছে না। নিচে গেলে শান্ত মেজাজটা গরম হয়ে অগ্নিগিরির মতো ব্লাস্ট করবে। 5 মিনিট হওয়ার আগে মেড খাবার নিয়ে দুজনের জন্য। শ্রাবণ নিজের খাবার নিয়ে খেতে শুরু করে। সোহার দিকে একবার তাকিয়ে আবার বিরিয়ানি তুলতে তুলতে বলে, না খেয়ে মরতে চাস নাকি এখনই? খাবার খা, বেঁচে থাক। তুই মরে গেলে তো আমার শান্তিও মরে যাবে, তাই তোর বেঁচে থাকা প্রয়োজন। দ্বিতীয়বার আর বলবো না, দ্রুত খা। শেষের কথাগুলো রাগে গলায় বলে। সোয়া উঠে দাঁড়িয়ে শরীর টেনে নিয়ে খাবারের কাছে আসে। সেই সকাল 10টার সময় খেয়েছিল, তারপর সারাদিন ধরে না খাওয়া। শরীরে এখন শক্তি পাচ্ছে না, কেঁদে কেটে অবস্থা আরও খারাপ। মৃত্যুকে ভয় পায় সোহা। ও এখনই মরতে চায় না, আরও অনেক বছর বাঁচতে চায়। দুপুরে খেতে ইচ্ছে করেনি আর এখন শ্রাবণের ভয়ে খাচ্ছিল না। শ্রাবণ আরেক লোকমা মুখে পুড়ে বলে, নিচে বসে খাবে? সোয়া প্লেটে খাবার নিয়ে নিচে বসে। শ্রাবণ বিছানায় বসে খাচ্ছে। সোয়া বসতে শেখার পর থেকে কোনোদিন চেয়ার টেবিল ছাড়া বসে খাবার খায়নি, আর আজকে নিজ বাড়িতে ফুলির বসে খেতে হচ্ছে। কয়েক লোকমা জোর করে গেলে ফুপিয়ে ওঠে মেয়েটা।
শ্রাবণ বিরক্তিতে মুখ দিয়ে অসূচক শব্দ উচ্চারণ করে শোয়ার দিকে তাকে জোরে ধমক দিয়ে রাগে স্বরে বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ ছিল করে দেব সারা জীবনের জন্য। শোয়া শিবরাজ শ্রাবণের দিকে তাকায় না, প্লেট হাতে নিয়ে আরও দূরে সরে জেনে ভুল করে মুখ দিয়ে শব্দ বের হয়েও শ্রাবণ শুনবেন না পায়। খাওয়া শেষ হয় শ্রাবণের, প্লেট নিচে রেখে দেয় এলোমেলোভাবে, হাত ধুয়ে এসে আর কতক্ষণ ফোন চাপে। শোয়ার খাওয়া শেষ হতে লাইট অফ করে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। গম্ভীর স্বরে বলে, তুই ভুলেও ঘুমাবি বিছানা বালিশ ছাড়া, মনের ভুলে বিছানায় আসার চেষ্টা করবি না, আর কাউছেও না। আরেকবার যদি তোর নাক টানার সাউন্ড আমার কানে আসে, সেদিনের কথা বলিসনি নিশ্চয়ই। শোয়া বসে রইল আগের মতোই। জন্মের পর থেকে যেন এই মেয়ে তুলতুলে ম্যাস্টেসে ঘুমিয়ে বড় হয়েছে। সেই মেয়ে এখন এই শক্ত ফ্লোরে কীভাবে ঘুমাবে, তাও বিছানা বালিশ ছাড়া ঘুমানো যায়? কাউছেও ঘুমাতে নিষেধ করে দিয়েছে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? একটুও কি দয়া মায়া নেই? আমি স্পর্শ নই যে তাকিয়ে তাকিয়ে দেখব, নিজের দৃষ্টি সংযত করে, নয়তো তোর চোখ কানা করে দেব। দ্রুত ঘুরে বসে সোহা। অন্ধকারের মধ্যে কিভাবে বুঝলো সোহা বিছানার দিকে তাকিয়ে আছে? বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। শ্রাবণ চোখ মেলে তাকায়, পাশ থেকে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ অন করে ফলোয়ার দিকে ধরে, দেখে সোহা এখনো আগের মতোই উল্টে ফিরে বসে আছে। অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠতে দেখে পিছন ফিরে তাকায় সোহা। লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায়, সাথে সাথে আবার আগের মতো হয়ে বসে। এই শ্রাবণ ওর দিকে এভাবে লাইট ধরে আছে কেন? সোহা দুই হাতে পরনের লেহেঙ্গা খামচে ধরে, মনের মধ্যে নানান রকমের ভয় দানা বাঁধছে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, ডাইনির বাচ্চা ডাইনি, বিছানায় এসে ঘুমা। বলে না কিছু, আগের জায়গা থেকে নড়েও না, একই ভঙ্গিতে বসে আছে। শ্রাবণ আজকে ওকে অনেকবার ডাইনির বাচ্চা ডাইনি বলেছে। শ্রাবণ ধৈর্যহারা হয়ে খ্যাপাটে গলায় বলে, এনাকে ঘেঁটে ধরে নিয়ে আসতে হবে। সব বসে থেকে উঠে দাঁড়ায়। শ্রাবণ আবার বলে, তুই এই পাশে ঘুমাবি, ভুলেও আমার গায়ে ছোঁয়া দিবি না, দিলে লাথি দিয়ে সোজা নিচে ফেলে দেব। সোহা দৃঢ় পায়ে বিছানার কাছে এগিয়ে আসে। রাগ হচ্ছে, ভয় হচ্ছে। শ্রাবণ ছাড়ে দিয়ে বলে, বাল পড়ছস? ঝনঝন ঝনঝন করছে, এই বাল ছাড়, সব খুলে বিছানায় উঠবি, আর ভুলেও টাচ যেন না লাগে আমার গালে। সোহা সব জুয়েলারি খুলে একপাশে রেখে দেয়, ভয়ে ভয়ে বিছানায় উঠে কিনারে ঘেঁষে শুয়ে পড়ে। ওর জন্য শ্রাবণ দেড় হাত জায়গা দিয়েছে শোয়ার জন্য, আর পুরোটা নিজের দখলে রেখে দিয়েছে। দুজনের মাঝখানে বড় একটা কোলবালিশ দেওয়াল হয়ে আছে। আলো অফ হয়ে যায়, পুনরায় পুরো রুম অন্ধকারে নেমে আসে। শ্রাবণ কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলে, আমার শৈশব গ্লাস করেছে তোর ডাইনি মা, খালা, আর পুরো জীবন গ্লাস করবি তুই? মানুষ খাল কেটে কুমির আনে, আর আমি ডাইনি এনেছি, আস্ত একটা ডাইনি। শয়তান মেয়ে, ঘুমা, একটা শব্দ করলে লাথি দিয়ে নিচে ফেলে দেব। সোহা চুপ করে থাকে। ও জানে একটা উত্তর করলে শ্রাবণ ওকে লাথি দিয়ে নিচে ফেলবে না, গলা চেপে সোজা উপরে পাঠিয়ে দেবে। মরতে না চাইলে ওর সামনে মুখ বন্ধ করে থাকতেই হবে। সোয়ার অস্থির হচ্ছে। ভারী লেহেঙ্গা পরে শোয়ার কারণে মেকআপও রিমুভ করা হয়নি, আবার পাশেই শ্রাবণ আছে। রুমে বন্দি হওয়ার পর থেকে ভয়ে ভয়ে ছিল সোহা। কিছু একটা ভয়টা কমে এসেছে অনেক। আর যাই হোক, শ্রাবণ ওর কাছে আসবে না, এতে ওর বিশাল স্বস্তি। ক্লান্ত, দুর্বল লাগছে, ঘুমের ভর করছে দু চোখে। ভুলেও শ্রাবণের দিকে তাকায় না। নিজের জন্য বর্ধাকৃত জায়গায় জড়সড় হয়ে শুয়ে রইল শ্রাবণের বিপরীত দিকে কাত হয়ে। শ্রাবণ বুকের উপর বালিশ রেখে দুই হাতে জড়িয়ে ধরে আছে স্বভাবসুলভ। এটা ওর পুরনো অভ্যাস, এভাবেই ঘুমায়। অন্ধকার রুম হলে ওর চোখ দুটো খোলা, এখন আর এই দুনিয়ায় যেন নেই, নিজের আলাদা এক জগতে প্রবেশ করেছে। শ্বাস ফেলছে ধীরে ধীরে, শব্দহীন। শ্রাবণের চোখ দুটো দিয়ে দুনিয়া কারোর জন্য কখনো পানি আসে না, নিজের জন্য না। ওর চোখের পানি আসে শুধুমাত্র ওর মায়ের জন্য। মাকে অনেক বেশি ভালোবাসে শ্রাবণ। এতগুলো বছরে মায়ের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা কমেনি, এবং দিন দিন বেড়েই চলছে। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কাউকে ভালোবাসতে পারে না শ্রাবণ। দাদা বাজে এইবারে কাউকে না। এবারে মানুষগুলোকে দেখলে ওর মাথায় আগুন ধরে যায়, খুন চেপে বসে মাথায়। ওর মনে হয় এই বাড়ির সবাই ওর শত্রু, যারা শত্রু ঘরে জন্ম নিয়েছে তারাও শত্রু। শ্রাবণের ডান চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে, ঘাড় কাত করে বালিশের দিকে সাথে পানিটুকু মুছে নেয়। পুনরায় উপরের দিকে মুখ করে বিড়বিড় করে বলে, আম্মু, আমি আসতে চাই তোমার কাছে। এই দুনিয়া ভালো লাগছে না আমার, এই জীবন কেমন বিষাদ লাগে। তোমার কথা খুব মনে পড়ে আম্মু।
সকালে শ্রাবণ ঘুম ভাঙে আগে, চোখ বন্ধ রেখে কাঁধ হয়ে কোলবালি জড়িয়ে ধরে যায়। তখন ওর হাত শোয়ার গায়ের উপর পড়ে, তড়িৎ গতিতে হাত সরে নিয়ে লাফিয়ে ওঠে। রুম এখনো পুরোপুরি অন্ধকার নিমজ্জিত হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। নিচে নেমে দ্রুত লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে শোয়া কোলবালিশ ঘেঁষে শুয়ে আছে। গায়ের পোশাক এলোমেলো, চুলগুলোও এলোমেলো হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শ্রাবণ। ওর হাত গিয়ে সোজা সোহার উন্মুক্ত পেটের উপর পড়ছিল। ট্রাউজারের সাথে দ্রুত হাত মুছতে শুরু করে, সশব্দে কয়েকটা গালি দেয় সোহাকে। অসভ্য মেয়ে, ঘুমিয়েছে কিভাবে? বিছনার উপর থেকে একটা বালি এসে তুলে নিয়ে সোহার গালে আলতো বাড়ি মেরে গর্জন করে বলে, এই ডাইনির বাচ্চা, অসভ্য ডাইনি, ওঠ! আতঙ্কিত হয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সোয়া। ভয়ে বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। ওর পোশাকের অবস্থা দেখে উল্টো ফিরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, পোশাকের কি ছিঁড়ি? লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নাম, নবাবের বাচ্চা। শ্রাবণ ওয়াশরুম প্রবেশ করে শব্দ করে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে আবার কেঁপে ওঠে সোহা। শ্রাবণের বলা কথাগুলো শুনে নিজের দিকে তাকায়। নিজের দেখে চোখ দুটো বড় বড় হয়ে আছে। আবার দ্রুত লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর ঘুমানোর স্টাইল খুবই বাজে। খাটের এক পাশ থেকে আরেক পাশ ঘোরাঘুরি করে ঘুমের ঘোরে। গায়ের পোশাক ঠিক থাকে না, প্লাজো পরলে তো উড়োর উপরে উঠে যায় রাতে। আজকে লেহেঙ্গা পরে ঘুমিয়েছিল, যদিও আজকে রাতে ঘোরাঘুরি করতে পারিনি। এই একটু জায়গার মধ্যে তো এই একাত ওকাত হয়েও সমস্যা হচ্ছিল। রাতে লেহেঙ্গা আর দোপাট্টা দিয়ে ঢেকে ঢুকে শুয়েছিল। ঘুমের ঘুরে সব উল্টোপাল্টা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। বিছানার দিকে একবার তাকিয়ে শোয়ার দিকে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, তোর বাপ এসে বিছানা গুছিয়ে দিয়ে যাবে? সোয়া দ্রুত বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রাবণ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়, টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়েও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে একবার তাকিয়ে আবার আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ একই ভঙ্গিতে আয়নার দিকে তাকিয়ে থেকে আবার শোয়ার দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, যা গোছালো কর। শোয়ার ঘাড় ঘুরিয়ে তাকায়। শ্রাবণ আবার বলে, শুনতে পাসনি আমার কথা? ওয়াশরুমে যা, গিয়ে গোসল করে আয়। কেন? আমি বলেছি তাই। শোয়া দরজা দিকে তাকিয়ে আবার শ্রাবণের দিকে তাকায়। শুকনো ঢোক গিলে বলে, দরজা খুলে দাও তাহলে। আমার ওয়াশরুমে গোসল করবে? আমার কাপড় চোপড় সব তো আমার রুমে, গোসল করে কি পারবো? শ্রাবণ কাবাট খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে শোয়ার দিকে এগিয়ে আসতে শোয়া এক কদম পিছিয়ে যায়। শ্রাবণ শোয়ার থেকে 2 হাত দূরত্ব দাঁড়ায়। নিজের টি শার্ট আর ট্রাউজার এগিয়ে দিয়ে বলে, এগুলো পরবি? লাগবে তো, বড় হবে। শ্রাবণ শক্ত চোয়াল আরও শক্ত হয়। আমি জানতে চাইছি লাগবে কি লাগবে না। শ্রাবণের শক্ত চোয়াল আরও শক্ত হয়। আমি জানতে চাইনি লাগবে কি লাগবে না। পরতে বলেছি পরবি, নয়তো ড্রেস ছাড়াই থাকবে। সোয়া দ্রুত টি শার্ট আর ট্রাউজার নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। যা, তার টাওয়াল ব্যালকনি দে। সোয়া ব্যালকনিতে এসে দাঁড়িয়ে মেলে রাখা টাওয়াল হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রাবণ ফোনে মেসেজ টাইপ করছে। সোয়া দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে হাতে থাকা টি শার্ট আর ট্রাউজার দিকে তাকায়। এগুলো লাগবে। ট্রাউজার তো একাই খুলে পড়ে যাবে, আর টি শার্ট ওর উড়ু পর্যন্ত ঢেকে যাবে। শ্রাবণের মতলব বুঝতে পারছে না সোয়া ওকে এখন গোসল কেন করতে বলছে। 10 মিনিটের মধ্যে বের হবি, নয়তো আমি গিয়ে বের করবো স্পেশালভাবে। রুমের দরজা খুলে দেয় শ্রাবণ। সোয়া রুম থেকে বেরোতেই মুখোমুখি হয় স্পর্শ থমকে দাঁড়িয়ে গেছে। ও হৃদস্পন্দন যেন থমকে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে শোয়ার দিকে। শোয়ার ভেজা চোরগুলো ডগা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। গায়ে শ্রাবণীর টি শার্ট আর ট্রাউজার, লেহেঙ্গার দোপাট্টা দিয়ে শরীর ঢেকে রেখেছে কোনো রকমে। শোয়া নিজেও তাকিয়ে আছে স্পর্শের মুখের দিকে। আজকে সকালটা অন্যরকম হওয়ার কথা ছিল। শ্রাবণ এসে শোয়ার পেছনে দাঁড়ায়। স্পর্শের চোখ তুলে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। শ্রাবণের ভেজা চুলগুলো দেখে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। এই সব কিছুর মানে স্পর্শের কাছে পরিষ্কার। শ্রাবণ স্পর্শের দিকে তাকিয়ে থেকেই সোহার এক হাত মুঠো করে ধরে। ভয়ে কেঁপে ওঠে সোহা। ভীত ও সম্ভ্রান্ত হয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ সোহাকে টেনে নিয়ে সোহার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আর কতক্ষণ দাঁড়াই থাকবে এভাবে? খিদে পেয়েছে তো, চেঞ্জ করে নিচে চল। শ্রাবণের গলার স্বর শান্ত নরম। সোহা আর পেছনে ফিরে তাকায় না। শ্রাবণ ওকে টেনে নিয়ে ওর রুমে ঢুকে যায়। ভেতরে এসে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সোহার মুখের দিকে। তীব্র আগে যেন ফেটে যাবে এখনই। চেহারা লাল হয়ে গেছে মুহূর্তেই। দাঁতে দাঁত পিষে বলে, দেখেই প্রেম জেগে চেয়ে উঠেছে তাই না?
দৃষ্টি সরে না, দৃষ্টি বিনিময় হচ্ছিল। আরেকবার দেখে প্রেম জেগে উঠেছে, তাই না? দৃষ্টি সরে না, দৃষ্টি বিনিময় হচ্ছিল। আরেকবার ওর দিকে তাকাবি তো তোর চোখ উপড়ে নেব। বেহায়া মেয়ে একটা, বিয়ের পরও আরেক ছেলের দিকে কিভাবে তাকাস? মায়ের মতো চরিত্রহীন হয়েছিস নাকি?